হ্যালো স্টুডেন্টস, শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা শুরু করতে যাব ক্লাস 10 অর্থাৎ দশম শ্রেণীর এক ভৌতবিজ্ঞানের একটি অধ্যায় আলো, যাকে আমরা ইংরেজিতে লাইট বলি। আজকে আমরা শিখতে যাব আলো অর্থাৎ লাইট। এই লাইটটা কি বা আলোটা কি না, আলো হলো এক ধরনের তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। কি বললাম না, তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। তা আলো হলো এক ধরনের তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, ঠিক আছে, মানে তড়িৎ এবং চুম্বক নিয়ে গঠিত একটি তরঙ্গ। এটা আমরা আবার ক্লাস 11-12 ডিটেলসে জানবো। তো যাই হোক, আজকে আমরা আলো অধ্যায়ের শুরুতেই প্রথমে জেনে নেব যে আলো কাকে বলে। ঠিক আছে, তো আলো কাকে বলে না, আলো হলো এক প্রকারের শক্তি। আলোকে আমরা একটা শক্তি বলবো। তোমরা পড়েছো শক্তি 8 প্রকার, তার মধ্যে আলোক শক্তি একটা ছিল। ঠিক আছে, তো আলো হলো এক শক্তি। আর আলো কি লাগবে না, কোনো উৎস থেকে কী হয়, উৎপন্ন হয়। এবং আলো যাওয়ার জন্য কোনো মাধ্যমের দরকার পড়ে না। আলো শূন্য মাধ্যমে কী করতে পারে, যেতে পারে। এমনকি আলোর শূন্য মাধ্যমে গতিবেগ সব থেকে বেশি হয়। ঠিক আছে, এবং আলো কি করতে পারে, সোজা পথে যায়। আলো যে সোজা পথে যায় তার একটি প্রমাণ যে হচ্ছে ছায়া। ছায়া সেই জন্য সৃষ্টি হয় যে আলো সোজা পথে যায়। যদি সোজা পথে না গিয়ে বাঁকা পথে যেত, আমি ধরো এখানে দাঁড়িয়ে আছি, আমার এই পাশে একটা ছায়া সৃষ্টি হয়েছে। ঠিক আছে, যদি আলো বাঁকা পথে যেতে পারতো তাহলে কি হতো না, আলো এটাতে যেতে দেবে না, তো ঠিক আছে, এটা ঘুরে আবার এটাতে যেত। তাহলে কিন্তু এই যে এখানে একটা ছায়া সৃষ্টি হচ্ছে, এই ছায়াটা কিন্তু সৃষ্টি হতো না। তার মানে বুঝতে পারছি যে আলো সোজা পথে যায় এবং কি করতে পারে না, অন্ধকারকে দূর করে এবং আমাদের চোখে দেখার অনুভূতি সৃষ্টি করে। ঠিক আছে, তাকে আমরা আলো বলবো। তাহলে আলো কাকে বলবো, ডেফিনেশন যদি আমরা বলতে যাই, সংজ্ঞা যদি বলতে যাই, তো আলোর সঙ্গে এরূপ আসবে যে আলো হলো এক প্রকার শক্তি যা উৎস থেকে নির্গত হয়ে সোজা পথে কোনো মাধ্যম ছাড়াই অগ্রসর হয় এবং অন্ধকারকে দূর করে আমাদের, এবং তার সাথে আমাদের চোখে দেখার অনুভূতি সৃষ্টি করে, তাকে আলো বলে। এই যে আলো, তো আলোর বেশ কিছু ধর্ম আছে। যেরকম কি না, আলোর প্রতিফলন রিফ্লেকশন যেটাকে বলা হয়। 2 নম্বর হচ্ছে প্রতিসরণ এবং তার সাথে আছে বিচ্ছুরণ, তার সাথে আছে বিক্ষেপণ। ঠিক আছে, বিক্ষেপণ। এগুলো বাদেও আরও আছে সমাবর্তন, অপবর্তন এবং তার সাথে আছে যে ব্যতিচার। ঠিক আছে, এই সমস্ত জিনিস আলোর বা দৈত্য সত্তা। কোনো বৈজ্ঞানিক বলেছেন যে আলো হচ্ছে তরঙ্গ, আবার কেউ কেউ বলেছে তরঙ্গ হচ্ছে না কোনো একটা কণার স্রোত, ফোটন কণার স্রোত। ঠিক আছে, তো আজকে আমাদের ক্লাস 10 দশম শ্রেণীতে আলোচ্য বিষয় এই 4টি বিষয়ের উপরে সাধারণত আছে। ঠিক আছে, তা সর্বপ্রথমে আমরা যেটা জানতে যাব সেটা হচ্ছে আলোর প্রতিফলন। তো প্রতিফলন কাকে বলবো না, প্রতিফলন হচ্ছে আলোর সেই ধর্মটাকে বলবো যখন কোনো আলো একটা মাধ্যম থেকে এসে কোনো একটা তলে যদি আপতিত হয়ে আবার পুনরায় সেই মাধ্যমে যদি ফিরে যায়, তাহলে আলোর এই ঘটনাটাকে বলা হয় প্রতিফলন। উদাহরণস্বরূপ ধরো আমি এখানে একটা আয়না নিয়েছি, এই হলো আমাদের আয়না। সাধারণত সবথেকে ভালো প্রতিফলক তল হিসাবে আমরা আয়না বা দর্পণটাকে পেয়ে থাকি, সমতল দর্পণ। এখানে যদি একটা আলোক রশ্মি এসে আপতিত হয়, ঠিক আছে, এটা হলো আপতিত আলোক রশ্মি। অষ্টম শ্রেণীতে পড়েছ আপতিত আলোক রশ্মি বা আপতিত রশ্মি লিখে দিলাম, আপতিত রশ্মি। এই আপতিত রশ্মিতে যে, তো এই যে আয়না, এই আয়না বা দর্পণে যে আপতিত রশ্মিটা পড়লো, ঠিক আছে, তো যেই বিন্দুতে পড়বে এই বিন্দুর নাম হলো আপতন বিন্দু। যে বিন্দুর নাম কি, এই বিন্দুর নাম কি, আপতন বিন্দু। এই আপতন বিন্দুতে একটা আমরা যদি লম্ব কল্পনা করি, ঠিক আছে, তার আগে আমি বলি প্রতিফলনটা কি। প্রতিফলন হচ্ছে যখনই একটা তলে এসে কোনো একটা আলোকরশ্মি কোনো মাধ্যম থেকে, ধরো এটা একটা উপরে একটা মাধ্যম এবং এটা একটা মাধ্যম, এ একটা মাধ্যম, বি একটা মাধ্যম। তো যখনই একটা রশ্মি কী করলো না, একটি মাধ্যম থেকে কোনো একটি তলে এসে আপতিত হলো, আপতিত হয়ে যদি আবার সেই পুনরায় সেই মাধ্যমে ফিরে যায়, অর্থাৎ দেখো উপরের দিকে গেছে, তাহলে আলোর এই ঘটনাটাকে বলা হয় আলোর প্রতিফলন। বুঝতে পেরেছো? তাহলে আলো প্রতিফলন কাকে বলবো না, আলো কোনো মাধ্যমে, ঠিক আছে, কোনো একটি মাধ্যম থেকে কোনো একটি তলে এসে যদি আপতিত হয়, তাহলে আবার পুনরায় প্রতিফলিত হয়ে যদি সেই মাধ্যমে চলে আসে, তাহলে এই ঘটনাকে বলবো আলোর প্রতিফলন। ঠিক আছে, এবার আলোর প্রতিফলনের আবার 2টি সূত্র রয়েছে। এই ঘটনাকে বলবো আমরা আলোর প্রতিফলন। সূত্র দুটি কী কী না, সূত্র দুটি জানার আগে আমরা আলোর বেসিক যে কনসেপ্ট সেটি একটু জানা দরকার।
কি না, এই যে ধরো দর্পণ বা আয়না, এটাকে আমরা প্রতিফলক তল বলি। কি বলি আমরা এটাকে? প্রতিফলক তল। এরকম না সবসময় আয়নাতেই আলো প্রতিফলিত হয়, ঠিক আছে, কোনো একটা সমতল জায়গায় থাকে সেখানেও প্রতিফলিত হয়, ঠিক আছে, কোনো টিন থাকলেও প্রতিফলিত হয়, ঠিক আছে, জলেও মাঝে মধ্যে অল্প আলো প্রতিফলিত হয়, তা সেখানে প্রতিশ্রিত হয়, ঠিক আছে। তাছাড়া হোয়াইট বোর্ড, মাঝে মধ্যে দেখবে হোয়াইট বোর্ড যদি থাকে তো একদিক থেকে যদি আলো পড়ে দেখবে অন্য দিক থেকে আমরা কোনো চিত্র দেখতে পাচ্ছি না, মনে হচ্ছে চোখে একটা ছায়া আসছে, আসছে, প্রতিফলিত আলো আসছে, ঠিক আছে। তো প্রতিফলক তল, আয়না হচ্ছে একটা প্রতিফলক তল, এবং যেই রশ্মিটা এসে প্রতিফলক তলে পড়ে তাকে বলে আপতিত রশ্মি, এবং যেই রশ্মিটা প্রতিফলক তল থেকে চলে যায় সেটাকে ফিরে যায় সেটাকে বলো আমরা প্রতিফলিত রশ্মি। কী বলো আমরা? প্রতিফলিত রশ্মি। এবং যেই বিন্দুতে প্রতিফলক তলে এসে আপতিত রশ্মিটা পড়ে ওই বিন্দুকে বলে আপতন বিন্দু, এবং আপতন বিন্দুতে যেটাকে আমরা লম্ব কল্পনা করি এটাকে বলে অভিলম্ব। কি বলা হয়? অভিলম্ব। এবং এই যে অভিলম্ব এবং এই যে আপতিত রশ্মি, এই দুটি মিলে যে কোণ উৎপন্ন করে এই কোণটাকে বলা হয় আপতন কোণ, এবং অভিলম্ব এবং প্রতিফলিত রশ্মি মিলে যে দুটি কোণ উৎপন্ন করে ওই কোণটাকে বলা হয় প্রতিফলন কোণ, ঠিক আছে। আচ্ছা, এবার এই গল্পটাকে মিলিয়ে আমরা একটা সূত্র, প্রতিফলন সূত্র আমরা দুটো জানতে পারবো। কি কি না, 1 নম্বর প্রতিফলন সূত্রটা হচ্ছে আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি, আপতন বিন্দু এবং আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব, আপতন কোণ, প্রতিফলন কোণ এবং প্রতিফলক তল একই সমতলে থাকবে। অর্থাৎ এখানে যতটা ঘটনা আমরা বললাম নামগুলো প্রত্যেকটাকে বলে লাস্টে আমরা বলবো একই সমতলে থাকবে। খুব সহজ, আশা করি। আসলে ভারী ফিজিক্স যে ভারী এটা মাথার মধ্যে থেকে উড়িয়ে দিতে হবে, ঠিক আছে। আশা করি আমার ক্লাস করতে গেলে তোমাদের ফিজিক্স খুব সহজ লাগবে এবং পড়তে ভালো লাগবে, ঠিক আছে। তো যাই হোক, আবার বলছি, তাহলে প্রথম ফর্মুলাটা কি না, আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি, দেখো যে রশ্মিগুলো যেটা আমরা এঁকেছি সবটিকে আমরা বলে দিব, একটাও ছাড়বো না। আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি, আপতন বিন্দু, আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব, আপতন কোণ, প্রতিফলন কোণ এবং প্রতিফলক তল একই সমতলে থাকবে। এটা হচ্ছে আমাদের প্রতিফলনের 1 নম্বর সূত্র। 2 নম্বর সূত্র হচ্ছে এই যে আপতন কোণ এবং প্রতিফলন কোণ এই এরা সবসময় সমান হবে। কি হবে না, সর্বদা সমান। খুবই সোজা, তাহলে আপতন কোণ ও প্রতিফলন কোণ সর্বদা সমান হবে, ঠিক আছে। তার মানে এইখানে যদি কোনো একটা বস্তু, ধরো আলো আছে, এই আলোটা এইখানে আমরা একটা কি পাবো না, আবার প্রতিফলিত এই জায়গাতে আলোটা পৌঁছে যাবে। অর্থাৎ আমাদের চোখে যে ছাটাটা পড়ে ওই ছাটাটা কি পড়বে, এই জায়গাতে পড়বে। যদি কোনো ব্যক্তি এখানে থাকে তাহলে ওর চোখে কিন্তু পড়বে না, কারণ আপতন কোণটা কার সাথে আছে, এর সাথে আপতন কোণ প্রতিফলন কোণ মিলছে, তো যার সাথে মিলবে সেখানে গিয়ে পড়বে। আবার একই রকমভাবে ধরো এখানে কোনো একটা ব্যক্তি আছে, ওই ব্যক্তিকে দেখা গেল এখানে কোনো একটা ব্যক্তি দেখছে, তাহলে এই ব্যক্তিকে আবার এই ব্যক্তিটাও দেখতে পাবে। কারণ যদি আমরা এটাকে আবার আপতিত রশ্মি বলি তো এটা আবার প্রতিফলিত রশ্মি হবে, কারণ আপতন কোণ এবং প্রতিফলন কোণ সর্বদা সমান। অতএব লুকিয়ে লুকিয়ে আয়নাতে কাউকে দেখা বন্ধ করো, কারণ তুমি যদি দেখো তো ও কিন্তু তোমাকে দেখতে পাচ্ছে, বুঝতে পেরেছো? আচ্ছা, এবার এই যে আমরা পড়লাম যে প্রতিফলন সূত্র পড়লাম। এবার এই যে প্রতিফলন যে হয়, এই যে আমাদের তল, এই তল সম্বন্ধে আজকে আমরা পড়তে যাব। তাহলে প্রতিফলক তল কাকে বলবো না, যেই তলে রশ্মি প্রতিফলিত হবে, যেই তলের আলোক রশ্মি কী হবে, প্রতিফলিত হবে। তো আজকে আমরা এই প্রতিফলক তল হিসাবে তোমাদের 10ম শ্রেণীতে এই প্রতিফলক তলের সর্বপ্রথমে আলোচনা আছে। তো তোমাদের প্রতিফলক তল আমি যেটা এঁকেছিলাম এটা সমতল দর্পণ, ঠিক আছে। আজকে আমরা পড়ব সর্বপ্রথম গোলীয় দর্পণ, ঠিক আছে, গোলীয় দর্পণ। তাহলে গোলীয় দর্পণ কি? গোলীয় দর্পণ, ঠিক আছে। গোলীয় দর্পণ কি? অ্যাকচুয়ালি যদি আমরা দেখতে যাই সমতল দর্পণও কিন্তু একটা গোলীয় দর্পণ, ঠিক আছে। আচ্ছা, তার আগে আমরা জানি গোলীয় দর্পণ কাকে বলবো। গোলীয় দর্পণ কাকে বলবো, যদি কোনো প্রতিফলক তল, আচ্ছা এরকম তো না যে সবসময় প্রতিফলক তল সমতল দর্পণই হবে, কোনো সময় প্রতিফলক তল তোমার এভাবে বাঁকাও হতে পারে, কোনো সময় প্রতিফলক তল এইভাবেও হতে পারে, বুঝতে পেরেছো? হ্যাঁ কি না? এখন বর্তমানে কিন্তু এই গোলীয় দর্পণের ব্যবহারগুলি আমরা অনেক কিছু লক্ষ্য করে থাকি। তাহলে গোলীয় দর্পণ কাকে বলবো না, গোলীয় দর্পণ হচ্ছে যদি কোনো দর্পণ বা প্রতিফলক তল কোনো একটি গোলকের অংশ হয়, যদি কোনো দর্পণ বা প্রতিফলক তল কোনো একটি গোলকের অংশ হয় তাহলে সেই প্রতিফলক তল বা দর্পণকে বলবো আমরা গোলীয় দর্পণ বা গোলীয় প্রতিফলক তল, ঠিক আছে। তার মানে ধরো কোনো একটা আমরা গোলক অঙ্কন করলাম, ঠিক আছে। এর যদি
এর যদি দেখা গেল এই অংশটা বাদ দিয়ে শুধু এই অংশটাকে প্রতিফলিত হচ্ছে, ঠিক আছে, এই পার্টটা দেখা গেল আমাদের কি করা আছে না বন্ধ করে সিল করা আছে, তাহলে এই তলটা কি করে প্রতিফলক তল হিসেবে কাজ করবে? তো এটা কি ছিল না কোনো একটা গোলকের অংশ ছিল। এরকমও হতে পারে যে আমরা যে একটা গোলক ধরো আর নিয়েছি, তাহলে ওর এই পার্টটা সিল করা আছে, ঠিক আছে, এই পার্টটাতে প্রতিফলক তল হিসেবে কাজ করছে। তো তার মানে গোলীয় দর্পণ আমরা বুঝতে পারলাম দুই রকমই হতে পারে, তাহলে ভিতরের তলটা হতে পারে এবং বাইরের তলটা হতে পারে, ঠিক আছে। এর ভিত্তিতে গোলীয় দর্পণকে দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে অবতল দর্পণ আর একটা হচ্ছে উত্তল দর্পণ। অবতল দর্পণ কাকে বলবো না যেই গোলীয় দর্পণের বা প্রতিফলক তলের, ঠিক আছে, যেই গোলীয় দর্পণের ভিতরের এই যে ভিতরটা প্রতিফলক তল হিসেবে কাজ করবে তাকে বলো অবতল দর্পণ। আর যদি কোনো গোলীয় দর্পণের বাইরের দিকটা, এই যে বাইরের দিকটা, এবার কিন্তু আমরা মুখ দিতে পারবো না, সিল করা আছে, এই বাইরের দিকটা যদি প্রতিফলক তল হিসেবে কাজ করে তাহলে সেই দর্পণকে বলবো আমরা উত্তল দর্পণ। তাহলে অবতল কাকে বলবো যদি কোনো গোলীয় দর্পণের ভিতরের দিকটা প্রতিফলক তল হিসেবে কাজ করে তাহলে সেটাকে বলবো আমরা অবতল দর্পণ। আর যদি কোনো গোলীয় দর্পণের বাইরের দিকটা প্রতিফলক তল হিসেবে কাজ করে তাকে বলা হয় উত্তল দর্পণ। অতএব আমার হাতটা অবতলের মতো হয়ে আছে, এই পাশে দেখতে গেলে আমরা উত্তলের মতো পাবো, ঠিক আছে। তোমরাও বাড়িতে যদি চামচ দেখো, চামচ ছোটো চামচ দেখবে, চামচে যখন এভাবে মুখ দেখবে একরকম দেখতে পাবে, আবার এভাবে দেখবে তো আর একরকম দেখতে পাবে, ঠিক আছে, তোমরা বাড়িতে দেখতে পারো। এবার এই যে গোলীয় দর্পণটা একটা জিনিস আমরা দেখো এখানে চিত্র যে এঁকেছি তখন বললাম যে কোনো একটা এই গোলীয় দর্পণটা গোলকের অংশ, দর্পণ অবতল হোক চাহে উত্তল হোক, ঠিক আছে, কোনো একটা গোলকের অংশ। তাহলে এই গোলীয় দর্পণ যেই গোলকের অংশ তার যে কেন্দ্র, তার কেন্দ্রকে বলা হয় বক্রতা কেন্দ্র। কি বলা হয় না বক্রতা কেন্দ্র, ঠিক আছে, কি বলা হয় না বাবু? হ্যাঁ, বক্রতা কেন্দ্র, তাই তো মনে থাকবে, বক্রতা কেন্দ্র কি বলা হয়? বক্রতা কেন্দ্র। তাহলে কোনো গোলীয় দর্পণ যেই গোলকের অংশ তার কেন্দ্রকে বলবো বক্রতা কেন্দ্র, ঠিক আছে, সেন্টার অফ কার্ভেচার। যদি ইংলিশে বলতে যাই তো বলতে হবে সেন্টার অফ কার্ভেচার। এবার দেখো এই যে গোলক, তো এই গোলকের একটা কি আছে রে বাবু না ব্যাসার্ধ আছে, হ্যাঁ কি না? তাহলে এই ব্যাসার্ধটাকে বলবো আমরা বক্রতা ব্যাসার্ধ। কি বলবো না বক্রতা ব্যাসার্ধ। এরকম না যে স্যার শুধু বক্রতা কেন্দ্র বক্রতা ব্যাসার্ধ স্যার অবতল দর্পণের ক্ষেত্রে হয়, এটা হচ্ছে আমাদের অবতল দর্পণ, আর এটা হচ্ছে আমাদের উত্তল দর্পণ। ওকে, এরকম না যে শুধুমাত্র অবতল দর্পণের ক্ষেত্রেই বক্রতা ব্যাসার্ধ এবং বক্রতা কেন্দ্রগুলো হয়, উত্তল দর্পণও সেম জিনিস হয়, এর বক্রতা কেন্দ্র এই পাশে হবে, বক্রতা ব্যাসার্ধ এই পাশে হবে, ঠিক আছে। তাহলে আমরা বুঝতে পারছি তাহলে বক্রতা কেন্দ্র কী জিনিস, বক্রতা ব্যাসার্ধ কী জিনিস। আচ্ছা, এবার এই যে বক্রতা কেন্দ্র বক্রতা ব্যাসার্ধ জানলাম, এবার এই যে গোলীয় দর্পণ এখান থেকে এটুকু পর্যন্ত প্রতিফলক তল হিসেবে কাজ করছে, তো এর রৈখিক যে দৈর্ঘ্য, কোনো একটা দর্পণের রৈখিক যে দৈর্ঘ্য, লম্ব যে দৈর্ঘ্য, এই দৈর্ঘ্যটাকে বলা হয় উম্মেশ। কি বলা হয়? উম্মেশ, মনে থাকবে, এটাকে বলা হয় উম্মেশ। আচ্ছা, এবার এই যে গোলীয় দর্পণ, এই গোলীয় দর্পণকে আমরা ভাঁজ করি, এখানে একটা মিডিল বিন্দু পাবো। তো কোনো গোলীয় দর্পণের প্রতিফলক তলের উপরে মধ্য যে বিন্দু, মাঝখানে যে বিন্দুটা থাকবে, মাঝখানে যে পয়েন্টটা থাকবে, ওই পয়েন্টটা বা বিন্দুটাকে বলবো আমরা মেরু। কি বলবো আমরা? মেরু বা পোল। বুঝতে পেরেছ? খুব ভারী না আশা করি। আচ্ছা, এবার এই যে মেরু এবং বক্রতা কেন্দ্র, এই দুটাকে যদি আমরা যুক্ত করি, লম্বা বড় যুক্ত করে দিলাম, তো যে সরল রেখা পাওয়া যায়, তাহলে কি বললাম মেরু এবং বক্রতা কেন্দ্র যুক্ত করলে যে সরল রেখাংশ পাওয়া যায় তাকে বলবো আমরা প্রধান অক্ষ। কি বলবো? প্রধান অক্ষ, প্রিন্সিপাল অ্যাক্সিস, ঠিক আছে। তাহলে গোলীয় দর্পণ আমরা কী কী জানলাম না বক্রতা কেন্দ্র কাকে বলে, বক্রতা ব্যাসার্ধ কাকে বলে, মেরু কাকে বলে, ঠিক আছে, উম্মেশ কাকে বলে, প্রধান অক্ষ কাকে বলে। তোমাদের পরীক্ষাতে, ঠিক আছে, এরকম কোশ্চেন আসতে পারে যে উত্তল দর্পণের বা গোলীয় দর্পণের বক্রতা ব্যাসার্ধের সংজ্ঞা চিত্র সহ দাও, তাহলে এরকম দিয়ে একটা চিত্র দিতে হবে এবং তার সাথে সংজ্ঞাটা বলতে হবে যে কোনো একটা গোলীয় দর্পণ যে গোলকের অংশ তার যে ব্যাসার্ধ তাকেই বলা হয় বক্রতা ব্যাসার্ধ, ঠিক আছে। সিমিলারলি একই মতন উত্তল দর্পণের ক্ষেত্রেও আমরা এই জিনিসগুলো পেয়ে থাকি। তাহলে উত্তল দর্পণে বক্রতা ব্যাসার্ধ বক্রতা কিন্তু জিনিসগুলো জানতে পারলাম। আচ্ছা, এবার তার আগে দেখো আমরা এই যে প্রতিফলন যে পড়লাম, এই প্রতিফলনের, ঠিক আছে, এই প্রতিফলনের সূত্র, এই সূত্রগুলোকে কিন্তু আমরা এবার কাজে লাগিয়ে এখান থেকে আমরা কিভাবে তার ফোকাস পাবো, ঠিক আছে, ফোকাস কাকে বলবো, বক্রতা ব্যাসার্ধর সাথে ফোকাসের সম্পর্ক কী, আরও এই সমস্ত জিনিসগুলো আমরা জানবো, ঠিক আছে।
আচ্ছা প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের প্রতি একটা রিকোয়েস্ট থাকবে যে তোমরা ভিডিও কীরকম পেতে চাও, শর্ট টাইপের পেতে চাও না লং টাইপের পেতে চাও, আমাকে অবশ্যই কমেন্টে জানাবে, ঠিক আছে? কারণ তোমাদের কমেন্ট দেখে আমি বুঝতে পারবো যে আমাদের কীরকম ভিডিও বানানো উচিত। তোমরা যদি চাও যে আমাদের এই ক্লাসগুলো পুরো ক্লাস, ঠিক আছে, একদিনে যে ক্লাস 40 বা 1 ঘন্টার যে ক্লাস হয় সেভাবে দেন তো আমি সেভাবে দেবো। আর যদি বলো না স্যার আমাদের বেশি লাগে, বোর লাগে, একটু কম করে দেন, তো কম করে দেবো। অবশ্যই জানাবে আমাকে কমেন্টে। যাই হোক, কথা না বাড়িয়ে শুরু করছি। আচ্ছা, এবার তার আগে আমরা একটা জিনিস জানবো, নিয়মিত প্রতিফলন এবং বিক্ষিপ্ত প্রতিফলন। ঠিক আছে, ধরো এখানে একটা সমতল দর্পণ নিলাম, সমতল দর্পণ বা আয়না, ঠিক আছে, সমতল দর্পণ বা আয়না। দেখা গেল এখানে একগুচ্ছ সমান্তরাল আলোক রশ্মি, একগুচ্ছ নিলাম, ঠিক আছে, সমান্তরাল আলোক রশ্মি এসে আপতিত হলো। ঠিক আছে, এখানে একটা আপতন বিন্দু এ, এখানে আপতন বিন্দু বি, এখানে আপতন বিন্দু সি। তাহলে একগুচ্ছ সমান্তরাল আলোক রশ্মি যে আসলো, আচ্ছা একগুচ্ছ সমান্তরাল আলোক রশ্মি যে আসলো কিনা, তখন এরা কি করবে, সমান্তরালভাবে যদি আসে এবং সমতল দর্পণ যদি পড়ে, এরা সমান্তরালভাবে আবার প্রতিফলিত হয়। কেন হয়? কারণ এই যে আমরা একটু আগে পড়লাম প্রতিফলনের সূত্র, যে আপতন কোণ ও প্রতিফলন কোণ সর্বদা সমান। মনে রাখবে, যদি তল সমতল থাকুক চাহে তল বক্রতল থাকুক, সমতল থাকুক চাহে বক্রতল থাকুক, এরকম না যে সমতলে প্রতিফলন সূত্র মেনে চলবে এবং বক্রতলে চলবে না, সূত্র প্রত্যেক জায়গায় মেনে চলবে, গোলীয় দর্পণ হোক চাহে সমতল দর্পণ হোক। ঠিক আছে, আচ্ছা তার আগে একটা কথা আমি বলে দিই। যখন গোলীয় দর্পণের কথা মনে আসলো, যে একটু আগে বললাম যে কোনো একটা দর্পণ যদি কোনো একটা গোলকের অংশ হয় তাকে বলা হয় গোলীয় দর্পণ। ঠিক আছে, কিন্তু এই সমতলটাকেও কিন্তু আমরা কোনো গোলকের অংশ বলতে পারবো। কীভাবে বলতে পারবো? যদি ধরো কোনো একটা গোলক বিশাল বড়, ঠিক আছে, এই বিশাল বড় গোলকে দেখা গেল এখান থেকে আমি এইটুকু দৈর্ঘ্য আমি কেটে নিলাম, খুবই ক্ষুদ্র দৈর্ঘ্য। ঠিক আছে, তাহলে এই ক্ষুদ্র দৈর্ঘ্যটা কীরকম হলো? তাহলে এরকম, তাহলে এটা তো দেখতে আমাদের সমতল লাগছে। তার মানে বিশাল বড় কোনো একটি গোলকের যদি খুব ক্ষুদ্র অংশ যদি হয়, অর্থাৎ বক্রতা ব্যাসার্ধ যদি অসীম হয়, অসীম বক্রতা ব্যাসার্ধের কোনো যদি গোলক হয়, তাহলে তার যে প্রতিফলক তল সেটা কিন্তু আমরা সমতল পাবো। তার মানে এখানে একটা কোয়েশ্চেন আমরা আনসার জানতে পারলাম যে কোনো দর্পণের বক্রতা ব্যাসার্ধ যদি অসীম হয়, বক্রতা ব্যাসার্ধকে আমরা আর লিখি, ওই জন্য আর দিলাম, বক্রতা ব্যাসার্ধ অসীম হয়, তাহলে ওই দর্পণটা সমতল দর্পণ হবে। তাহলে কোনো গোলীয় দর্পণের বক্রতা ব্যাসার্ধ কত? অসীম। ঠিক আছে, সিমিলারলি ফোকাসও অসীম হবে, একটু পরে আমরা জানতে পারবো যখন আমরা বক্রতা ব্যাসার্ধ এবং ফোকাসের মধ্যে রিলেশন ওইটা যখন আমরা জানবো তখন আমরা জানবো। তো যাই হোক, তো আজকে আমরা একটা সমতল প্রতিফলক তল নিয়েছি এবং একটা বক্রতল প্রতিফলক তল নিয়েছি। এখানেও যদি একগুচ্ছ আলোক রশ্মি এসে আপতিত হয়, এটা হলো এ বিন্দু, এটা হলো বি বিন্দু, এটা হলো সি বিন্দু। ঠিক আছে, দুটার ক্ষেত্রে কিন্তু যে প্রতিফলন যে সূত্র, আপতন কোণ ও প্রতিফলন কোণ সমান, এখানে কিন্তু মেনে চলবে। ঠিক আছে, তাহলে আপতন বিন্দু, এই যে এ বিন্দু, এইখানে যদি আমরা একটা অভিলম্ব অঙ্কন করি, এটা একটা অভিলম্ব হবে। বি বিন্দু যদি একটা অভিলম্ব অঙ্কন করি, অর্থাৎ 90 ডিগ্রি কোণ যে করতে হয়, ঠিক আছে, এটা আমরা পাবো। সি বিন্দুতে একটা অভিলম্ব পাবো। এবার দেখো এখানে আপতন কোণ হচ্ছে এটা, তাহলে এই যতটা অ্যাঙ্গেলে এসেছে ঠিক ততটা অ্যাঙ্গেলে বেরিয়ে যাবে। সিমিলারলি এখানে আপতন কোণ হচ্ছে এই যে অভিলম্ব এবং আপতিত রশ্মি, তাহলে এই অ্যাঙ্গেলের সমান করে কি করে বেরিয়ে যাবে। যদিও সোজা হবে, হাতে করছি ওই জন্য একটু বাঁকা হচ্ছে। ঠিক আছে, এই কোণ যে অ্যাঙ্গেলে আছে, সিমিলারলি সেই কোণ দিয়ে এও বেরিয়ে যাবে। তার মানে দেখতে পেলাম, দেখো সমান্তরাল আলোক রশ্মি এসেছিল, সমতল দর্পণে যখনই আপতিত হলো প্রতিফলনের পর সমান্তরালই বেরিয়ে গেল। ঠিক আছে, এইরকম প্রতিফলনকে বলা হয় নিয়মিত প্রতিফলন। নিয়মিত প্রতিফলন। তাহলে নিয়মিত প্রতিফলন কাকে বলবো? যদি কোনো একটি সমতল প্রতিফলক তলে একগুচ্ছ সমান্তরাল আলোক রশ্মি এসে আপতিত হয়ে প্রতিফলিত হয়ে যদি আবার সমান্তরালই থাকে, সমান্তরাল পথে যদি প্রতিফলিত হয়, তাহলে এই প্রতিফলনকে বলা হয় নিয়মিত প্রতিফলন। একই রকমভাবে এখানে দেখো এই জায়গাটাতে আমরা যদি সমতল কল্পনা করি,
এই এ বিন্দুর জায়গাতে দেখো তলটা আমরা এইভাবে পাবো, সমতলটা। তাহলে অভিলম্বটা আশা করি সমতলের সাথে অভিলম্ব হয়, তাহলে এটা আপতন কোণ হলে এটা হবে প্রতিফলন কোণ। আবার এখানে সমতল দেখো আমরা এইভাবে পাচ্ছি, তার মানে অভিলম্বটা আমরা এইভাবে পাবো, তাহলে এটা যদি আপতন কোণ হয় তো এটা হবে প্রতিফলন কোণ। আবার এই জায়গাতে দেখো সমতলটা আমরা এভাবে পাচ্ছি, তো এখানে যদি এটা অভিলম্ব হয় সমতলে তো এটা হবে প্রতিফলন কোণ, আপতন কোণ প্রতিফলন কোণ মিলিয়ে। তো এইখানে কি হলো, যখনই তলটা প্রতিফলন তলটা বক্রতল ছিল তখন কি হলো না একগুচ্ছ সমান্তরাল আলোক এসেছিল ঠিকই, কিন্তু প্রতিফলনের পর দেখো তারা চারিদিকে ছড়িয়ে ছিটকে গেছে, অর্থাৎ বিক্ষিপ্ত হয়ে গেছে। এই ধরনের প্রতিফলনকে বলা হয় বিক্ষিপ্ত প্রতিফলন। কি বলা হয় না বিক্ষিপ্ত প্রতিফলন। তার মানে আমরা জানতে পারলাম যে নিয়মিত প্রতিফলন এবং বিক্ষিপ্ত প্রতিফলনটা কি। ঠিক আছে, এই নিয়মিত প্রতিফলন এবং বিক্ষিপ্ত প্রতিফলন সিনেমার পর্দায় কী করা হয়তো বলতো, এই বিক্ষিপ্ত প্রতিফলনটা আমরা করে থাকি। তো যাই হোক, নিয়মিত প্রতিফলন এবং বিক্ষিপ্ত প্রতিফলন কি জানা গেল। এবার কেন জানলাম, কারণ আমি দেখতে চাইছিলাম যে এই যে প্রতিফলন যে সূত্র, ঠিক আছে, প্রত্যেক জায়গায় কিন্তু মেনে চলে, সমতল দর্পণ হোক, চাহে বক্রতল হোক, চাহে গোলীয় তল হোক। ঠিক আছে, আচ্ছা, থ্যাংক ইউ।